শুভ সকাল, সবাইকে স্বাগত জানাচ্ছে নিউজ 24 নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে। দর্শক, আমরা কিন্তু পৌষ মাসের একদম শেষে চলে এসেছি। হিম একটা আমেজ কিন্তু সারা ঢাকা শহর জুড়ে রয়েছে। এই আমেজ আপনাদের জীবনে সারা দিন জুড়ে থাকুক, এই শুভকামনায় শুরু করছে আমাদের আজকের আয়োজন। আমরা প্রথমেই চলে যাব এবং দেখে নিব ইতিহাসের এই দিনে কি ঘটেছিল। আজ রবিবার 10 জানুয়ারি 2021, 25 পৌষ 1427, 24 জমাদিউল আউয়াল 1442 হিজরি। ইতিহাসের এই দিনে 1901 সালে টেক্সাসে তেল শ্রমিকরা মহাধর্মঘটে সামিল হয়। লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল আজকের দিনে 1920 সালে। 1946 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয় আজকের দিনে। পানামা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করে আজকের দিনে 1964 সালে। 1964 সালে আজকের দিনে চীন আর তিউনিসিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করেন আজকের দিনে 1972 সালে। আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় গ্লেন রবিনসন জন্মগ্রহণ করেন আজকের দিনে 1973 সালে। 1974 সালের আজকের দিনে ভারতীয় অভিনেতা ঋতিক রোশন জন্মগ্রহণ করেন। আজকের দিনে আমেরিকান বেসবল খেলোয়াড় অ্যাডাম কেনেডি জন্মগ্রহণ করেন 1976 সালে। 1978 সালে আমেরিকান গায়ক ব্রেন্ট স্মিথ জন্মগ্রহণ করেন আজকের দিনে। নোবেল বিজয়ী মার্কিন ঔপন্যাসিক সিনক্লেয়ার লুইস মৃত্যুবরণ করেন আজকের দিনে 1951 সালে। 1957 সালে চিলির নোবেলজয়ী মহিলা সাহিত্যিক গ্যাব্রিয়েল মিস্তালের মৃত্যুবরণ করেন আজকের দিনে। সঙ্গীত স্রষ্টা সুধীন দাশগুপ্ত মৃত্যুবরণ করেন আজকের দিনে 1982 সালে। দর্শক, আমরা দেখছিলাম ইতিহাসের আজকের দিনে বিশেষ কোন ঘটনাগুলো ঘটেছিল এবং বিশিষ্টজনদের জন্ম মৃত্যুদিন। আমরা সবাই জানি মনস্তাত্ত্বিক শান্তি আমাদের জীবনে খুব বেশি জরুরি এবং সেটির জন্য যেটি সবচেয়ে বেশি জরুরি সেটি হলো যোগা। তাই চলুন দর্শক, দেরি না করে দেখে আসি আমাদের আজকের যোগা সেগমেন্ট। আসসালামু আলাইকুম প্রিয় সুরিদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের যোগা পর্বে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার বিজয়, সঙ্গে আছেন রুলি। আজকে আমরা এই যোগা পর্বে চমৎকার একটা আসন নিয়ে আলোচনা করব, যে আসনটা আমাদের অনেকের জন্য খুবই উপকারী, এবং সেই সঙ্গে আমরা একটা প্রাণায়াম অনুশীলন করব, যে প্রাণায়ামটা আমাদের জন্য প্রয়োজন। আসলে যোগা, যোগ, এটা একটা অনেক বড় বিষয়। আমরা অনেকেই মনে করি শরীর চর্চা, শুধুমাত্র শরীরের চর্চাটা করাটাই হচ্ছে যোগা। আসলে যোগাটা শুধু শরীর চর্চা না, যোগাতে অনেক বিষয় আছে। অষ্টাঙ্গ যোগ, যোগের 8টা অঙ্গ আছে। এই 8টা অঙ্গ যখন আমরা ঠিক রাখতে পারবো, অর্থাৎ এগুলোকে অনুসরণ করতে পারবো, তখন আমরা যোগার আসল বেনিফিট পাবো। তো অষ্টাঙ্গ যোগের যে প্রথম পয়েন্ট, সেটাই হচ্ছে যম। যম, এটা সংস্কৃতে এটাকে ইয়ামা বলে, আর ইংরেজিতে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে মোরাল টিচিং, নৈতিক শিক্ষা। সারা পৃথিবীতে আমরা যদি দেখি তাহলে দেখব সমস্যার একটা বড় কারণটাই হচ্ছে নৈতিকতা নাই আমাদের মধ্যে। তো যোগা আমাদেরকে নৈতিকভাবে সমৃদ্ধ করে, নৈতিক গুণাবলী অর্জন করতে আমাদেরকে সহযোগিতা করে। যম, তারপর হচ্ছে নিয়ম। আপনাকে নিয়ম অনুসরণ করতে হবে। আমরা সময় সুযোগ পেলে ভবিষ্যতে হয়তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নিয়ম, আধুনিক ভাষায় যেটাকে আমরা ডিসিপ্লিন বলতে পারি, এই ডিসিপ্লিনটাকে আপনার জীবনে নিয়ে আসতে হবে, তাহলেই আপনি ভালো থাকবেন। তারপরে থার্ড স্টেপ হচ্ছে আসন, আসনা। এই আসনকে যত আপনি, অর্থাৎ সুন্দরভাবে আপনি যত দাঁড়াতে পারবেন, বসতে পারবেন ক্রিয়েটিভলি, সেটা আপনার জন্য উপকারী হবে। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, তারপর আরেকটা বিষয় আছে প্রত্যাহার। সব কিছু ছেড়ে একটা সিঙ্গেল জিনিসে আপনাকে কনসেন্ট্রেট করতে হবে, যা আপনি করতে চান। এই কনসেন্ট্রেশন পাওয়ারটা যখন আপনি বাড়াতে পারবেন, তখন দেখবেন যে যোগার আসল বেনিফিট পাবেন। তারপরে কি করতে হবে? প্রাণায়ামের চর্চা করতে হবে, তারপরে ধ্যানের চর্চা করতে হবে, মেডিটেশন, এগুলো অষ্টাঙ্গ যোগের পার্ট। তারপরে লাস্টের যে স্টেজ, সেটা হচ্ছে সমাধি। আপনি স্রষ্টার সঙ্গে কানেক্ট করবেন, আত্মা তখন পরমাত্মায় লীন হয়ে যাবে, এবং সেটাই প্রশান্তি। যিনি আপনাকে সৃষ্টি করেছেন,
আল্লাহ বলেন, ভগবান বলেন, গড বলেন, তার কাছে যখন আপনি যেতে পারবেন, তার সংস্পর্শে যখন আপনি যাবেন, সেটার আনন্দ অন্য কোনো কিছুতেই আপনি পাবেন না। তো যোগার মধ্য দিয়ে আমাদের শরীর মন এটাকে আমরা প্রস্তুত করি তার পর্যন্ত যাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা শুরু করি আসন। আজকের আসনের নাম হচ্ছে জানু শিরা আসন। সংস্কৃত জানু মানে হচ্ছে হাঁটু, আর শির মানে হচ্ছে মাথা। তো যে আসনে জানুর সঙ্গে শিরটাকে লাগানো হয় সেটার নাম হচ্ছে জানু শিরাসন। জানু শিরাসন। তাহলে আমরা এই আসনটা একটু দেখে নিই। জানু শিরাসন। আমরা প্রথমে একটু দণ্ডাসনে বসে, এদিকে মুখ করে বসেন। হ্যাঁ, দুই পা ছড়িয়ে বসি আমরা। মেরুদণ্ড স্ট্রেট, মেরুদণ্ড স্ট্রেট থাকবে। গুড। এটাও বসার চমৎকার একটা উপায়। এইভাবে যখন আপনি বসবেন দেখবেন যে আপনার অহেতুক ব্যথা বেদনা হচ্ছে না। তো এখান থেকে আমরা এই আসন থেকে, এই পর্যায় থেকেই আমরা আমাদের জানু শিরাসন যেটা আছে সেটাতে আমরা কনসেন্ট্রেট করব, দেখব কীরকম করে করতে হয়। প্রথমে আমরা ডান পাটাকে একটু ভাঁজ করে নেব। এরপর আস্তে আস্তে হাঁটুটাকে আমরা ভূমিতে রেখে দেব এবং আমাদের গোড়ালি যেটা আছে সেটাকে যতটুকু পারি আমরা ভেতরের দিকে নিয়ে আসব। অনেকটা সমকোণের মতো লাগবে, এটা অনেকটা সমকোণের স্টাইলে থাকবে। এবার আমরা দম নিতে নিতে দুই হাত উপরে তুলব। দম নিতে নিতে পাশ থেকে আমরা দুই হাত উপরে তুলব। হ্যাঁ, গুড। হ্যাঁ, এবার বড় আঙ্গুল। হ্যাঁ, গুড। হাতের আঙ্গুল, প্রিয় দর্শক, হাতের আঙ্গুল এইভাবে রেখে দেবেন। রেখে দিলে সুবিধাটাকে, আপনি হাত এই মানে যে কোনো স্টাইলে রাখতে পারেন, কিন্তু এই স্টাইলে রাখলে একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে আপনার হাত কখনো সামনেও যাবে না, পেছনেও আসবে না। এটা একটা সুবিধা। ধরে রাখছেন, আপনি বুঝতে পারছেন যে আপনার হাত মুভ করছে কিনা। তো এই স্টাইলে রাখলে আপনার জন্য সহজ। এবার আমরা আস্তে আস্তে দম ছাড়তে ছাড়তে নিচের দিকে আসবো। এসে আমাদের শিরটাকে জানুতে অর্থাৎ হাঁটুতে লাগানোর চেষ্টা করব যতটুকু পারি, এবং যদি পারেন কোণে দুটোকে ভূমিতে লাগিয়ে রাখবেন। আবার একই প্রক্রিয়া আমরা আগের জায়গায় চলে আসবো। হ্যাঁ, আস্তে আস্তে চলে আসি। হ্যাঁ, আস্তে 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 আস্তে। হ্যাঁ, গুড। হ্যাঁ, ছেড়ে দেন। গুড। এটা গেল একটা সাইডে। এবার আমরা অন্য সাইডে এটাকে অনুশীলন করব। গুড। একটু পাটাকে সামনের দিকে দিয়ে দিই। এবার বাম পাটাকে আমরা ভাঁজ করব। বাম পাটাকে ভাঁজ করি। এই আস্তে আস্তে করে নিন। অর্থাৎ গোড়ালিটাকে আমরা ভেতরের দিকে নিয়ে আসছি। গোড়ালিটাকে ভেতরের দিকে নিয়ে আসছি, সমকোণের মতো থাকবে অনেকটা। এবার আমরা দম নিতে নিতে দুই হাত উপরে তুলি, পাশ থেকে। হ্যাঁ, তুলি আস্তে আস্তে। হ্যাঁ, হাতের পজিশনে। গুড। এবার আস্তে আস্তে দম ছাড়তে ছাড়তে। গুড। এবং কনুইটাকে আমরা নিচে লাগানোর চেষ্টা করব যতটুকু পারি। 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড এই অবস্থায় আমরা থাকব। এবার আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে যাই। হ্যাঁ, দম নিতে নিতে আগের পজিশনে চলে যাই। গুড। হাত ছেড়ে দিই। গুড গুড। এবার দুই পা সামনে ছড়িয়ে বসি। হ্যাঁ, আরাম করে একটু দণ্ডাসনে বসেন, রিল্যাক্স করে। ডানে বামে মিলে হচ্ছে 1 রাউন্ড। এরকম করে কমপক্ষে 3 থেকে 5 রাউন্ড আপনাকে করতে হবে। তো এই আসন করার ক্ষেত্রে একটু সতর্কতা আছে। যাদের হাই ব্লাড প্রেশার আছে, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে, ঘাড় ব্যথা আছে, কোমরে ব্যথা আছে অর্থাৎ ব্যাক পেইন আছে, তারা এই আসন করা থেকে বিরত থাকবেন। অর্থাৎ সামনের দিকে ঝোঁকা নিষেধ। সামনের দিকে ঝুঁকলে আপনার অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ধরনের কোনো বিষয় থাকলে এই আসন করা থেকে বিরত থাকবেন। তো এটা আমরা মাথায় রাখবো। আমরা আসনটাকে আরেকবার একটু দেখে নিই। ডান পাটাকে আমরা ভাঁজ করি। ডান পা আস্তে আস্তে নামিয়ে ফেলি। গুড। এবার দুই হাত উপরে তুলি পাশ থেকে। হ্যাঁ, আস্তে আস্তে আমরা দম ছাড়তে ছাড়তে মাথাটাকে হাঁটুতে লাগানোর চেষ্টা করি, নাক কপাল যাই বলে, এবং কনুইটাকে যতটুকু পারি ভূমিতে লাগিয়ে রাখার চেষ্টা করব।
এবার আস্তে আস্তে আবার আগের পজিশনে চলে যাই। এবার হাত ছেড়ে দিন। এবার আমরা বাম দিকে অনুশীলন করব। গুড। পা চেঞ্জ করে নিন, পা চেঞ্জ করে আমরা একটু করি। পা ভাঁজ করেন, গুড। নামিয়ে ফেলেন, গোড়ালিটাকে ভেতরের দিকে নিয়ে আসেন যতটুকু পারা যায়। এবার দম নিতে নিতে 2 হাত উপরের দিকে তুলেন। হ্যাঁ, হাতের আঙ্গুল এই পজিশন, গুড। আস্তে আস্তে নামতে থাকি। আস্তে আস্তে আবার আগের পজিশনে চলে যাই। হ্যাঁ, আগের পজিশনে চলে যাই। ঠিক আছে। হ্যাঁ, হাত ছেড়ে দেন। এবার 2 পা ছড়িয়ে বসেন, পদ্মাসনে একটু রিল্যাক্স করেন। প্রিয় সুরিত, আপনারা দেখলেন জানু শিরাসন। এই জানু শিরাসন কি উপকারে লাগে? আমরা এখন বিশেষ করে এই কালে একটা অসুখে ভুগছি, সেটার নাম হচ্ছে ডায়াবেটিস। এই ডায়াবেটিস নিরাময়ের ক্ষেত্রে চমৎকার ভূমিকা পালন করে এই জানু শিরাসন। এটাকে আমরা অনুশীলন করব। জানু শিরাসন। জানু শিরাসন কি করে? আমাদের শরীরে একটা গ্ল্যান্ড আছে যেটাকে বলা হয় অগ্নাশয় গ্ল্যান্ড, এবং এই অগ্নাশয় গ্ল্যান্ড এখান থেকে এটা হরমোন নিঃসরিত হয়, সেটার নাম হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন যখন ঠিকভাবে আপনার শরীরে নিঃসৃত হবে, তখন আপনি ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারবেন। ডায়াবেটিসের অনেক কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে এই প্যানক্রিয়াস গ্ল্যান্ড থেকে ইনসুলিন হরমোন এটা সঠিকভাবে নিঃসৃত হয় না। তো এটা আমাদেরকে সুস্থ রাখে, এবং নিয়মিত যদি আমরা এটাকে অনুশীলন করতে পারি, আপনার থেকে ডায়াবেটিস অনেক দূরে থাকবে। তারপরে এই আসন কি করে আমরা যখন করছি, খেয়াল করে দেখেছেন যে ইন্টারনাল এমন কোনো অঙ্গ নাই যেটাতে চাপ পড়ে না। লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, তারপরে প্যানক্রিয়াস, এই লিভার, এই অঙ্গগুলোতে কিন্তু নাড়াচাড়া হয়। যোগার একটা সুবিধা হচ্ছে কি, অন্যান্য ফিজিক্যাল যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজগুলোতে বহিরাঙ্গের উপকারটা হয় বেশি, আর যোগা যখন আমরা করি তখন আমাদের ইন্টারনাল অর্গানগুলোর উপকার হয় বেশি। এবং আমাদের শরীরে শুধু বহিরাঙ্গ, বাইরের অঙ্গগুলোকে ভালো রাখলে হবে না, আমাদের ভেতর যে অঙ্গ আছে সেই অঙ্গগুলোকে সুস্থ রাখতে হবে, সবল রাখতে হবে। আপনার শরীরে একটা গ্ল্যান্ড, ধরুন যে এই অগ্নাশয় গ্ল্যান্ড বা প্যানক্রিয়াস গ্ল্যান্ড, এটা যদি ঠিকমতো কাজ না করে, তাহলে আপনি নানান ধরনের অসুখ বিসুখে ভুগবেন। শুধু যে ডায়াবেটিস তা না, আপনি যে কোনো খাবার খাবেন সেই খাবারটা আপনার হজম হবে না যদি আপনার প্যানক্রিয়াস গ্ল্যান্ড ঠিকমতো কাজ না করে। তো একইভাবে আপনার ভেতরের যে ইন্টারনাল অর্গান গল ব্লাডার, এটা যদি ঠিকমতো কাজ না করে আপনি খাবার খাবেন, সেটাও হজম হবে না। তো আমাদেরকে ইন্টারনাল অর্গানগুলোকে ভালো রাখতে হবে। এবং যোগার কি সুবিধা, সেটা এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের উপর যেরকম করে প্রভাব বিস্তার করে, সেইভাবে আমাদের নার্ভাস সিস্টেম যেটা আছে সেই নার্ভাস সিস্টেমের উপরও প্রভাব বিস্তার করে, ডাইজেস্টিভ সিস্টেমের উপর প্রভাব বিস্তার করে, আমাদের পাচনতন্ত্র সেটার উপর প্রভাব বিস্তার করে। তো এই কারণে ইন্টারনাল অর্গান যত আপনি সুস্থ রাখতে পারবেন, তত আপনি ভালো থাকবেন। এবং যোগাতেই এটা সম্ভব। যোগাতে এমন কোনো পশ্চার নাই যে পশ্চারের সব অঙ্গের ব্যায়াম হয় না। নর্মালি আমরা যে ধরনের এক্সারসাইজ করি, সেটাতে আপনি চাইলেও প্যানক্রিয়াসটাকে মুভ করতে পারবেন না, কঠিন। তো যেটা যোগাতে সম্ভব। আবার এমন কিছু পশ্চার আছে যে পশ্চারে আমাদের মেরুদণ্ডটাকে আমরা টুইস্ট করতে পারি। কাপড় যেরকম করে নিংড়ানো হয়, একইভাবে আমাদের মেরুদণ্ডটাকে আমরা টুইস্ট করতে পারি, যার ফলে আমাদের প্রত্যেকটা ভার্টিব্রা, ডিস্ক, এগুলো সুস্থ থাকে, এগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়ে, নার্ভগুলো চমৎকার কাজ করা শুরু করে। তো এই জন্যই হচ্ছে আমাদের আসন যোগা। তো আমরা দেখলাম জানুশির আসন, এটার আরও অনেক উপকার আছে। বিশেষ করে পেটের সমস্যায় যারা ভোগেন তাদের জন্য খুবই উপকারী। যারা চেহারায় একটু লাবণ্যতা নিয়ে আসতে চান, কারণ আপনি যখনই এই আসনটা করছেন, আপনি খেয়াল করে দেখেছেন প্রিয় দর্শক, যে বডিটা সামনের দিকে চলে যাচ্ছে। তার মানে হচ্ছে কি, আপনার আমাদের হার্টটা বেশি পরিমাণ ব্লাড ট্রান্সফার করছে সামনের দিকে, চেহারার দিকে। তো যত আপনি চেহারার দিকে ব্লাডটাকে সার্কুলেট করতে পারবেন, তত আপনার চেহারা সুন্দর হবে, তত আর্টিফিশিয়াল জিনিস আপনাকে ব্যবহার করা লাগবে কম, প্রাকৃতিকভাবে ভেতর থেকে আপনার সৌন্দর্যটা ফুটে উঠবে। তো এই আসন আমাদেরকে, জানুশির আসন আমাদেরকে এই কাজটা করতে সহযোগিতা করে, আমাদের সামনের দিকে ব্লাড সার্কুলেশনটাকে বাড়ায়, আমরা প্রাণবন্ততা ফিল করি, চেহারা সুন্দর হয়, চুল দাড়ি এগুলোতে এক ধরনের আভা চলে আসে। আপনি সর্দি কাশি, এই যে ফরওয়ার্ড বেন্ডিং যখন আমরা করছি, তখন কি হয়, অনেকের সাইনোসাইটিস থাকে। এই সাইনোসাইটিস
থেকে নিরাময় লাভ করার জন্য আমাদেরকে কি করতে পারি? আমরা এই আসনে অনুশীলন করতে পারি। সর্দি কাশি এগুলো থেকে নিরাময় লাভ করার জন্য এই আসনটাকে আমরা অনুশীলন করতে পারি। আবার ইন্টারনাল অর্গানে যারা সমস্যায় আছেন, হজম, তারপরে পেটে অনেক সময় অস্বস্তি ভাব থাকে, এই ধরনের ভাবগুলো দূর করার জন্য এই আসনের সহযোগিতা আমরা নিতে পারি, জানুশীর আসন। এবার আমরা আস্তে আস্তে প্রাণায়ামের দিকে চলে যাব। তো আমরা আজকে বলেছিলাম যে যোগা শুধুমাত্র ফিজিক্যাল এক্সারসাইজ না, এটা হচ্ছে মনেরও একটা ব্যায়াম। হ্যাঁ, আরো বড় অর্থে যদি আমরা বলি সেটা হচ্ছে আত্মার ব্যায়াম, আত্মাটাকে পরিশুদ্ধ করা। প্রত্যেকটা ধর্মেই কিন্তু এই বিষয়টাই আছে। আপনি দেখেন ইসলাম ধর্ম, তাজকিয়া নাফস, নফসের পরিশুদ্ধি ছাড়া আপনি কখনোই পরিত্রাণ পাবেন। তো আমাদেরকে মনের পরিশুদ্ধিটা, আবার সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, প্রত্যেকটা ধর্মে বলেই যে ভেতর থেকে আপনাকে পরিশুদ্ধ হতে হবে। তো যোগা করলে কি হয়? আমাদের দেহ ভালো থাকে, আর দেহ যখন ভালো থাকে তখন মনটাও প্রশান্ত থাকে। আর প্রশান্ত মনে মানুষ কখনো কারো ক্ষতি করতে পারে না, সে নৈতিক গুণাবলীতে সমৃদ্ধ হয়। একটা খারাপ কাজ করার আগে সে 10 বার চিন্তা করবে যে কাজটা করা আমার ঠিক হচ্ছে কিনা। তো এটাই হচ্ছে যোগার বেনিফিট, যে আপনাকে ভেতর থেকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে সহযোগিতা করে। তো আজকে আমরা যে প্রাণায়ামটা চর্চা করবো, এটা মেডিটেশনের ক্ষেত্রে চমৎকার সহযোগিতা করে, এবং এই প্রাণায়ামের নাম হচ্ছে ধীরম প্রাণায়াম। ধীর লয়ে প্রাণায়াম চর্চা করা, এটার নাম হচ্ছে ধীরম প্রাণায়াম। ধীরে ধীরে আপনি দম নেবেন, ধীরে ধীরে আপনি দম ছাড়বেন। এতে কি হবে? আপনার মনটা, শরীরটা ধ্যানের জন্য, মেডিটেশনের জন্য প্রস্তুত হবে, এবং আপনার ধ্যানের লেভেলটা ডিপ হবে। তো এই গভীরতা বাড়ানোর জন্য ধ্যানের আজকে আমরা চমৎকার একটা প্রাণায়াম করব, ধীরম প্রাণায়াম। এটা খুব সহজ, আমরা যে কোনো ধ্যান আসনে বসতে পারি। আইদার পদ্মাসন হতে পারে, বজ্রাসন হতে পারে, সুখাসন হতে পারে, যে কোনো মেডিটেটিভ পোজে আপনি বসবেন। বসার পরে আপনার মেরুদণ্ডটাকে, স্পাইনটাকে সোজা রাখবেন, স্ট্রেট এবং স্টিফনেস কিন্তু আলাদা বিষয়, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ বডিটাকে টান টান করা যাবে না, রিল্যাক্স ওয়েতে মেরুদণ্ড সোজা রাখা, এটাই হচ্ছে স্ট্রেট করে রাখা। আপনি দেখেন এটা হচ্ছে একদম নর্মাল। এটাকে আপনি যখন আবার এই যে টান টান করে রাখবেন, তখন কিন্তু শরীর আরামে থাকবে না, ব্যায়ামে থাকবে। এই জন্য রিল্যাক্স ওয়েতে মেরুদণ্ডটাকে আমরা সোজা করে রাখবো। তো যে কোনো ধ্যানাসনে বসে আমরা এই প্রাণায়ামের অনুশীলন করব। ধীরম প্রাণায়াম কিভাবে করতে হবে? যে আমরা নাক দিয়ে ধীরে ধীরে দম নেব এবং নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ব, এটাই হচ্ছে ধীরম প্রাণায়াম। আমরা একটু দেখে নিই, একটু চোখ বন্ধ করেন। এই প্রাণায়ামটা চোখ বন্ধ করলে উপকারটা বেশি পাবেন, কারণ ধ্যান তো মেডিটেশন চোখ বন্ধ করেই করতে হবে আমাদেরকে। এবং চোখ যখন আপনি বন্ধ করছেন, আপনি 83% জিনিস দেখা থেকে বিরত থাকছেন, উত্তেজনা থেকে। অর্থাৎ নানান ধরনের যে স্টিমুলেন্ট আপনাকে উত্তেজিত করত, মানে দেখার মাধ্যমে আপনি যে নার্ভটাকে এরকম করতেন, সেটা থেকে আপনি বিরত থাকছেন, যার ফলে আপনার আস্তে আস্তে ভেতর থেকে প্রশান্তি সৃষ্টি হবে। তো ধীরম প্রাণায়ামটা আমরা নাক দিয়ে ধীরে ধীরে নিচ্ছি, নাক দিয়ে ধীরে ধীরে নিচ্ছি এবং মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি। নাক দিয়ে নিচ্ছি, নাক দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি। যত করবেন তত দেখবেন যে একটা তন্ময়তা সৃষ্টি হচ্ছে, একটা প্রশান্তি ভাব সৃষ্টি হচ্ছে, ভালো লাগা সৃষ্টি হচ্ছে। আপনার মধ্য থেকে রাগ, ঘৃণা, ক্ষোভ, হিংসা এই জিনিসগুলো দূর হচ্ছে। তো ধীরম প্রাণায়ামটা আমাদেরকে মেডিটেশন করতে সহযোগিতা করে। আর এই জামানায় মেডিটেশন চমৎকার একটা টুলস ভালো থাকার জন্য। যত মেডিটেশন করবেন, ধ্যান করবেন, ভেতরটা তত প্রশান্ত হবে। এবং চিকিৎসা বিজ্ঞানীরা বলেন যে আপনি 75% ডিজিজ থেকে এমনিতেই নিরাময় লাভ করতে পারেন যদি আপনি মেডিটেশন করেন, সঠিক জীবন দৃষ্টি অনুসরণ করেন। তো মেডিটেশন আমাদেরকে সেই সঠিক জীবন দৃষ্টি এবং শতকরা 75% রোগ থেকে আমাদেরকে নিরাময় লাভ করতে সহযোগিতা করে। তো দেহ মনকে মেডিটেশনের প্রস্তুতির জন্য এবং ভালো থাকার জন্য এই ধীরম প্রাণায়াম, এটাকে আমরা অনুশীলনে রাখবো। আর আজকে প্রিয় দর্শক, একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেটা হলো ডায়াবেটিস। এই ডায়াবেটিস থেকে নিরাময় লাভ করার জন্য নেচারোপ্যাথিক টিপস হিসেবে আপনারা একটা জিনিস অনুসরণ করতে পারেন, সেটা হচ্ছে মেথি। আমাদের চারপাশেই এই সহজলভ্য জিনিসগুলো কিন্তু আছে, কিন্তু আমরা ব্যবহার করি না, এগুলোর উপকার হয়তো সেইভাবে আমরা জানি না। তো এই মেথিটা হচ্ছে ডায়াবেটিসের জন্য চমৎকার একটা উপায়। তো মেথিটাকে আপনি কিভাবে খাবেন?
এটা আপনি কিছু মেথি একটা গ্লাসে নেন অথবা একটা মগে নেন, মগে নিয়ে আপনি রেখে দেন। ধরেন যে আপনি রাতে রাখলেন, ঘুমানোর আগে রেখে দিলেন, সকালে ঘুম থেকে উঠে সেই পানিটাই খেয়ে ফেলবেন। এটা আপনার ডায়াবেটিসের জন্য চমৎকার কাজ করে, পাশাপাশি আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম, এই ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখার ক্ষেত্রে অনেক উপকার করবে। কারণ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই যে মেথি এটা একটা চমৎকার ফিল্ড তৈরি করে, পানির মধ্যে একটা চমৎকার ফিল্ড তৈরি করে, যেটা আমাদের ইমিউন সিস্টেমের জন্য খুবই উপকারী। তো এই মেথি পানি আমরা খাওয়ার অভ্যাস করতে পারি। সকালে ঘুম থেকে উঠেই আপনি খালি পেটে এটাকে খেয়ে নিতে পারেন এই পানিটা। আবার যে মেথিটা পড়ে থাকলো সেটাকেও চাইলে যদি আপনি খেতে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে খেতে পারবেন। আর অনেকের ক্ষেত্রে একটু তেতো ভাব থাকে, তো যদি চান সেটাকে ফেলেও দিতে পারেন, আবার খেতেও পারেন। তো এই হচ্ছে মেথি পানি, যেটা আমরা ন্যাচারোপ্যাথিতে চমৎকারভাবে এটাকে কাজে লাগাতে পারি। তো আজকে আমরা একটা আসন দেখলাম, জানু শিরাসন, এবং একটা প্রাণায়াম দেখলাম, সেটা হচ্ছে ধীরম প্রাণায়াম, এবং মেথির উপকার সমৃদ্ধ একটা টিপস আমরা শুনলাম, দেখলাম। তো এটাকে আমরা অনুশীলন করব, আমাদের জীবনে এটাকে কাজে লাগাবো, তাহলেই আমরা ইয়োগা থেকে বেনিফিট পাবো, ন্যাচারোপ্যাথি থেকে আমরা বেনিফিট পাবো। তো প্রিয় দর্শক, আপনারা মনোযোগ দিয়ে আজকের ইয়োগা প্রোগ্রামটাকে উপভোগ করেছেন, এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন যোগা সেগমেন্ট। আমরা আশা করব যে আপনারা আপনাদের প্রতিদিনই যোগা চর্চা করবেন এবং নিজেদের জীবনে উপকৃত হবেন। আজ সকালে বাংলাদেশের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে। দর্শক, আমরা এ পর্যায়ে চলে যাব সংবাদপত্র পর্যালোচনায়। তবে তার আগে জেনে নিব ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে প্রকাশিত কিছু সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলো। দর্শক, আমার হাতে প্রথমেই আছে বাংলাদেশ প্রতিদিন, জেনে নিব তাদের শিরোনামগুলো। তারা শিরোনাম করেছে ভ্যাকসিনের বিকল্প উৎসের পক্ষে বিশেষজ্ঞরা, আকাশে উড়ে ৬২ আরোহী নিয়ে সাগরে বিধ্বস্ত বিমান। এছাড়া শিরোনাম রয়েছে ট্রাম্পের মতিভ্রম ফের বিচারের উদ্যোগ। আরও শিরোনাম রয়েছে, যদি আমরা একটু জানিতে চাই, যে যেভাবে ফিরে এসেছিলেন ছাত্রী ধর্ষণ হত্যায় পুলিশ ৩ তরুণের সম্পৃক্ততা পায়নি রাজপথের সহপাঠীরা। কালের কণ্ঠ রয়েছে পর আমার কাছে, তারা শিরোনাম করেছে, সেগুলো জানিয়ে দিচ্ছি। মন্ত্রীদের আমলনামা চেয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া শিরোনাম রয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। আরও শিরোনাম যদি একটু জানিতে চাই, ১০ দিন পার করায় ট্রাম্পের বড় চ্যালেঞ্জ। এছাড়া রয়েছে কালের কণ্ঠ রাজ ১২তম জন্মদিন। আমরা একটু দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো দেখতে চাই। তারা শিরোনাম করেছে আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এছাড়া শিরোনাম রয়েছে বন্ধ হওয়ার উপক্রম ব্যাংকগুলোর স্বাস্থ্য এখন ভালো। আরও শিরোনাম রয়েছে ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু। দর্শক, যুগান্তরের শিরোনাম জানাতে চাচ্ছি। তারা শিরোনাম করেছে অর্ধেকই পাবেন আশি ঊর্ধ্বর, অর্থাৎ ভ্যাকসিন নিয়ে শিরোনামটি করা হয়েছে। এছাড়া শিরোনাম রয়েছে বিক্ষোভে উত্তাল আদমজি ইপিজেড। আর যদি শিরোনাম জানাতে চাই, ব্যয় বেড়েছে ২,২২৮ কোটি টাকা। দর্শক, যুগান্তরের শিরোনাম জানাচ্ছিলাম। আমরা এবার একটু চলে যাব সমকালে। তারা শিরোনাম করেছে স্বাধীনতার স্বদেশ আগমন। এছাড়া শিরোনাম রয়েছে আমানতের অর্থে উত্তরা ফিন্যান্সের স্বেচ্ছাচার। এবার মেয়র তাপসের বিরুদ্ধে খোকনের তীর। ভোটারদের রেজাউল দিচ্ছেন প্রতিশ্রুতি, শাহাদাত মাস্ক। আমরা এবার একটু বাংলা নিউজ 24 শিরোনামগুলো জানিতে চাই। তারা শিরোনাম করেছে দেশে ফিরেই ঘুষের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন বঙ্গবন্ধু। এছাড়া শিরোনাম রয়েছে করোনার টিকা নিলেন ব্রিটিশ রানী। সাফল্যের ধারায় 12 বছরে পদার্পণ করল কালের কণ্ঠ। bdnews24.com এর শিরোনামগুলো জানাচ্ছি। শিরোনাম করেছে জনকের প্রত্যাবর্তনে যেদিন পূর্ণতা পায় স্বাধীনতা। আমার হাতে এরপর দেশে বাইরে থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকাটি রয়েছে। তারা শিরোনাম করেছে টিকা কবে থেকে, বৈঠক সোমবার।
এছাড়া রয়েছে সিনেমা হলে 100% দর্শক, অভয় মমতার। এছাড়া রয়েছে বাইডেনের শপথে নেই ট্রাম্প। ডেইলি সান রয়েছে এরপর আমার কাছে, তারা শিরোনাম করেছে বঙ্গবন্ধুজ হোমকামিং ডে টু ডে। এছাড়া শিরোনাম রয়েছে ট্রাম্প ফেসেস নিউ ড্রাইভ ফর ইমপিচমেন্ট। সবশেষে আমার হাতে রয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস শিরোনাম করেছে ফর ট্রাম্প অ্যান্ড দ্য নেশন আ ফাইনাল টেস্ট অব অ্যাকাউন্টেবিলিটি। দর্শক, এই ছিল মোটামুটি ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। আমরা একটু এবার চলে যেতে চাই পর্যালোচনায়। যুক্ত হচ্ছেন আমাদের সাথে তৌহিদুল হক, গবেষক ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। তৌহিদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনার কাছে প্রথমে আপনি নিশ্চয়ই শুনছিলেন যে আমি শিরোনামগুলো পড়ছিলাম। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম ধরে যদি আসতে চাই, ভ্যাকসিন আসলে এই মুহূর্তে আমাদের জন্য অনেক বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে। সেই ভ্যাকসিন নিয়ে শিরোনাম রয়েছে ভ্যাকসিনের বিকল্প উৎসের পক্ষে বিশেষজ্ঞরা। এই এতদিন করোনার যে সংক্রমণের এটার পরে আমরা ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছিলাম, যখন আমরা ভ্যাকসিনের উপর অনেকটা নির্ভরশীল হয়ে দাঁড়িয়ে পড়েছি, এই মুহূর্তে হঠাৎ করে আবার ভিন্ন একটি ব্যাপার আসছে যে বিকল্প উৎসের পক্ষে বিশেষজ্ঞরা। ইতোমধ্যে কিন্তু ভ্যাকসিনের জন্য অনেকগুলো সময় চলে গেছে, পার হয়ে গেছে। কবে পাচ্ছি সেটার কোনো নির্দিষ্ট সম্ভাবনা আমরা এখনো দেখছি না। এখন আবার নতুন করে বিকল্প কোন উৎস খুঁজতে বলা হচ্ছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে। আপনি কি বলবেন, আসলে কোন দিকে যাচ্ছে এই করোনা মহামারী থেকে নিস্তার পাওয়ার বিষয়টি? ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে যারা আমাদের কথা শুনছেন এবং আপনাকে উভয়কে শুভ সকাল জানাচ্ছি। এবং আপনি যেমনটি বলছিলেন যে আসলে ভ্যাকসিনের বিকল্প উৎস, করোনার শুরু থেকেই কিন্তু আসলে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষের এক ধরনের স্থায়ী সমাধান হিসেবে ভ্যাকসিনের প্রতি মানুষের একটি আগ্রহ ছিল, সেটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং নানা আলোচনা, পর্যালোচনা, নানা পরীক্ষা নিরীক্ষা, বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখন বেশ কিছু কোম্পানি বাজারে তারা ভ্যাকসিন নিয়ে এসেছে। কোন কোন দেশ তারা সেটি প্রদান শুরু করেছে, অনেক দেশের মানুষই সেটি গ্রহণ করেছে। এবং তারই ধারাবাহিকতা বা প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থা যদি আলোচনা করি, দেখুন বাংলাদেশ কিভাবে ভ্যাকসিন পাবে, কোন কোম্পানির সাথে চুক্তি হয়েছে, কি পরিমাণ ভ্যাকসিন পাবে, সেরকম নির্দেশনা খবরও কিন্তু আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে সরকারের বিভিন্ন ব্যক্তির মাধ্যমে, বিশেষ করে আমাদের স্বাস্থ্যমন্ত্রী কিংবা মন্ত্রী পরিষদ বিভাগের সচিব, তার বক্তব্য থেকে এসেছে। আরো অনেকে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। কিন্তু ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে যে আমাদের চুক্তি বা আমাদের যে যোগাযোগ বা সরকারের যে বোঝাপড়া ভ্যাকসিনের ব্যাপারে, সেটি নিয়ে একটি হঠাৎ আমরা জটিলতা লক্ষ্য করি। জটিলতা পরবর্তী সময় সেটি সমাধান হয়েছে। কিন্তু তারপরও এই বিষয়ে ভ্যাকসিন পাবার বিষয়ে বা এটি কোন সময়ে কি পরিমাণ পাওয়া যাবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনো মানুষের মধ্যে এবং খোদ সরকারের সাথে যারা যুক্ত রয়েছেন, এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করছেন, তাদের মধ্যেই কিন্তু আমার মনে হয় তাদের বক্তব্য শুনে তাদের মধ্যে কিছুটা অথবা অনেকটাই সংশয় রয়েছে। আরেকটি ব্যাপার হলো যে বিকল্প উৎস ভাবার আরো একটি কারণ হলো যে উৎসগুলোর সাথে বা যে ইনস্টিটিউট গুলোর সাথে আমাদের কথাবার্তা হয়েছে বা চুক্তি হয়েছে সরকারের, সেখান থেকে যে পরিমাণ ভ্যাকসিন আমরা পাবো, সেই পরিমাণ ভ্যাকসিন দিয়ে আমাদের টোটাল জনগোষ্ঠীকে ভ্যাকসিন প্রদানে আমাদের কিন্তু অনেক সময় লেগে যাবে। তো সেই জায়গা থেকে আমাদের বিকল্প উৎস ভাবতেই হবে। সেটি আরো আগে থেকে ভাবতে পারলে আমাদের জন্য ভালো হতো, যে এই জটিলতাগুলো তৈরি হতো না। এবং এই সংকটের সময় যেটি আমাদেরকে, যারা এই ভ্যাকসিন রিলেটেড বিষয়গুলোতে দায়িত্বে আছেন, তারা নিশ্চয়ই এটি ভাবছেন। তাদের ভাবনায় যে নেই তা কিন্তু না, তবে সেই ভাবনাটি যে সমস্ত জায়গাগুলোতে জোর দিতে হবে যে এই বিষয়টি শুধু কোনো কয়েকটি দেশ অথবা শুধু বাংলাদেশ অথবা বাংলাদেশের মতো কয়েকটি দেশের জন্য সমস্যা না, সামগ্রিক সমস্যা, বিশ্বব্যাপী সমস্যা। সেখানে প্রতিটি দেশের প্রতিটি নাগরিকের জন্য ভ্যাকসিন প্রয়োজন। যারা উৎপাদন করছেন তারা তো অবশ্যই তার নিজ দেশের চাহিদা পূরণ করেই তারপর সেটি কার অন্যের কাছে বিক্রি করা বা কাউকে প্রদান করা বা দেয়া নেয়ার বিষয়টি চলে আসবে। তো সেই জায়গা থেকে বিকল্প উৎস দুইটি হতে পারে। আমার কাছে যেটি মনে হয়, যেটি নিউজেও যেটি করা হয়েছে, সেটি হচ্ছে যে আমাদের চীনের যে ভ্যাকসিনের এখানে ট্রায়ালের কথা ছিল, সেই জায়গাটি আমরা কিন্তু বন্ধ করে দিয়েছি। পরবর্তী সময় চীন অন্য কোথাও সেই ট্রায়ালটি করেছে। আমার মনে হয় এই জায়গাতে যোগাযোগ বাড়ানো যেতে পারে। আর দ্বিতীয়ত হলো যে আমরা শুরু থেকেই করোনা ভ্যাকসিন তৈরিতে বাংলাদেশের যে গ্লোব বায়োটেকের যে তাদের যে কার্যক্রম, সেই বিষয়টি কিন্তু
তারা যে প্রথম যে সংবাদ সম্মেলন করেছিল, তারপরে কিন্তু দেশের মানুষের মধ্যে একটি একটি বলা যেতে পারে আলোচনায় একটা আলোড়ন তুলেছিল যে আমাদের দেশে যে ওষুধ কোম্পানিগুলো রয়েছে, আমরাও চাইলে ভ্যাকসিন মানে তৈরিতে অথবা এটি উদ্ভাবনে আমরাও শুরু করতে পারি আমাদের কার্যক্রম। তারই প্রেক্ষাপটে আমরা দেখলাম যে গ্লোব কিছুদিন কাজ করেছে, তাদের এনিম্যাল ট্রায়ালও কিন্তু হয়েছে, পরবর্তী সময় তাদের হিউম্যান ট্রায়াল অথবা ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দিয়েছে। আমরা যদি শুরু থেকে গ্লোব বায়োটেকের উদ্যোগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতাম, নানা ধরনের প্রক্রিয়াগত জটিলতা কিংবা রাজনীতির বা এটা নিয়ে নানা ধরনের আস্থার এই ব্যাপারগুলোকে পাশ কাটিয়ে অথবা সমাধান করে আজকে আমার দেশের মধ্যে তৈরি ভ্যাকসিন দিয়ে আমাদের এই সংকট আমরা সমাধান করতে পারতাম। তবে শেষ যে কথাটি বলতে চাই, এটিও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের ইউরোপের অনেক দেশগুলোতেই ভ্যাকসিন না নেওয়ার পক্ষেও কিন্তু অনেকে রয়েছেন, কারণ এখানে পার্শ্ব প্রতিক্রিয়ার একটি বিষয় রয়েছে, সাইড ইফেক্টের বিষয় রয়েছে। সেই বিষয়গুলো কিন্তু কম বেশি আলোচনায় এসেছে বা আসছে, এবং মানুষ সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কথা বলছে। সুতরাং সার্বিকভাবে আমাদের এটিও কিন্তু বলছেন চিকিৎসকরা যে আপনি ভ্যাকসিন নিলেও কিন্তু আপনাকে স্বাস্থ্যবিধি মানতে হবে, আপনার যে মাস্ক পরিধান করতে হবে, আপনাকে শারীরিক দূরত্ব মেনটেন করে আপনাকে চলতে হবে, জনসমাগম হয় এরকম স্থানগুলোতে আপনি গেলেও সেখানে আপনাকে নির্দিষ্ট দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মাস্ক পরিধান করেই সেই কাজগুলো আপনাকে করতে হবে। সুতরাং আমরা ভ্যাকসিন মানে গ্রহণ করার পরেও আমাকে কিন্তু বা আমাদের কিন্তু এই বিষয়গুলো মেনেই চলতে হবে। সুতরাং যেটি মনে হয় যে ভ্যাকসিন যতক্ষণ পর্যন্ত দেশে না আসে, আমাদের এই স্বাস্থ্যবিধি গুলো মেনে, বিশেষ করে মাস্কের পরিধান করা, বাংলাদেশের যে আমাদের যে জনগণ, আমাদের যে বৈশিষ্ট্য, সবকিছু মিলে কিংবা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে আমাদের যে অপেক্ষা করতে হবে, এই বিষয়গুলো বা বৈশিষ্ট্যগুলো মেনে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি বা যে সিদ্ধান্তটি সাধারণ মানুষকে খুব জোর করে খুব জোরালো ভাবে প্রচার করতে হবে যে আমাদের মাস্কের বিকল্প নেই, ভ্যাকসিন সকল মানুষ না পাওয়া পর্যন্ত বাংলাদেশে মাস্ক পরিধানই হবে আমাদের আসলে অন্যতম ভ্যাকসিন হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে এবং সেটি মানতে হবে। জি তৌহিদুল হক, আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। দৈনিক ইত্তেফাক এবং সমকালে শিরোনাম এসেছে, দৈনিক ইত্তেফাকের শিরোনাম এসেছে বন্ধ হওয়ার উপক্রম ব্যাংকগুলোর স্বাস্থ্য এখন ভালো, এবং সমকালে আছে আমানতের অর্থে উত্তরা ফিন্যান্সের স্বেচ্ছাচার। আমানতের যে অর্থ সেখানে স্বেচ্ছাচার করছে উত্তরা ফিন্যান্স, এরকম একটি কথা বলা হচ্ছে। আবার ব্যাংকগুলোর স্বাস্থ্য এখন ভালো। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে তাহলে ভালোটা কি এই আমানতের অর্থে যে স্বেচ্ছাচার হচ্ছে এই বিষয়টিকে কেন্দ্র করে, নাকি আসলেও অর্থনীতিতে সেরকম লাভবানের দিকে আমরা যাচ্ছি, সফলতার দিকে, যাতে আসলেও ব্যাংকগুলোর অবস্থা ভালো হচ্ছে? আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় এই অর্থে আমি মনে করছি যে করোনার এই সময় আসলে সকল দেশেরই যে অর্থনৈতিক ব্যবস্থা, বিশেষ করে বলা যেতে পারে ব্যাংকিং ব্যবস্থা, যে বিষয়গুলো ব্যাংক ভালো থাকার ক্ষেত্রে মানে যে বিষয়গুলো জড়িত, মানুষের উপার্জন, তার কর্মসংস্থান, কি পরিমাণ সে সঞ্চয় করছে, সঞ্চয় মনোভাব, কিংবা আমাদের যে মানে ব্যাংকের যে লোন নেওয়া, সেই পরবর্তীতে লোন ফাঁকি দেওয়া, এই অনেকগুলো বিষয় রয়েছে যার উপরে আসলে ব্যাংকের স্বাস্থ্য ভালো থাকবে না মন্দ থাকবে সেই বিষয়গুলো নির্ভর করে। আবার এটিও কিন্তু ঠিক, যখন আমাদের দেশে মানে ঋণের পরিমাণটি বেড়ে যায় এবং সেটি যখন আসলে খুব সহজ ভাষায় বললে ফাঁকি দেওয়ার প্রবণতা যখন তৈরি হয় বা সেই সুযোগটিও কারো কারো ক্ষেত্রে বা কেউ কেউ পেয়ে যান, তখন কিন্তু আসলে ব্যাংকের যে মানে স্বাস্থ্য অথবা যে যে কথা আমরা বলছি ব্যাংকিং স্বাস্থ্য, সেই জায়গাগুলো একটা মুখ থুবড়ে পড়ে অথবা একটা জটিল অবস্থার মধ্যে পড়ে যায়, যে জায়গা থেকে এটাকে মানে ভালোর দিকে টেনে নিয়ে আসা খুব কষ্টকর হয়ে যায়। সুতরাং সেই জায়গা থেকে আমরা যদি বলি যে আমাদের যে সমস্ত ব্যাংকগুলো বেশ কিছুদিন ধরে, আবার করোনার একটি প্রভাব তো রয়েছে, সেই করোনার প্রভাব কিংবা তাদের পূর্ববর্তী যে লেনদেনের বৈশিষ্ট্যগুলো বিচার করলে যারা একটা দীর্ঘমেয়াদী একটা অসুবিধার মধ্যে ছিল, ব্যাংকিং আর্থিক যে জটিলতার মধ্যে ছিল অথবা একটা টানাপোড়েনের মধ্যে ছিল, তাদের এই যে একটা নির্দিষ্ট পরিকল্পনা অথবা প্রক্রিয়া অনুযায়ী চলার মধ্যে দিয়ে সেই জায়গাতে কিছুটা স্বাচ্ছন্দ্য ফিরেছে। এটি ঠিক, একেবারে সফল সেটি বলার সুযোগ নেই, কিছুটা স্বাচ্ছন্দ্য ফিরেছে। কিন্তু এটিও ঠিক যে আমাদের কোন কোন, আপনি যেমন উত্তরা ফাইন্যান্সের কথা বললেন, তাদের যে স্বেচ্ছাচারিতা, এখন এই জায়গাগুলো দেখার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে মনিটরিং একটা সেল আছে, এটি আমরা সকলেই জানি। এখন সেই রিপোর্টেই কিন্তু এটি এসেছে যে আসলে সেই মনিটরিং সেল কতটা কার্যকরী ভাবে আমাদের এই ফাইন্যান্স মানে ইনস্টিটিউশন গুলোর ক্ষেত্রে কাজ করছে, আবার কারো ক্ষেত্রে
খুবই জোরালোভাবে মনিটরিং কৌশলগুলো অথবা বাংলাদেশ ব্যাংক সেটি দেখভাল করছে। আবার কোনো কোনো ফাইন্যান্স ইনস্টিটিউটের ক্ষেত্রে সেই জায়গাটি আমরা খুবই শিথিল অনুভব করি। এখন এর পেছনের যে বক্তব্য, সেই বক্তব্যগুলোর ক্ষেত্রে যেটি রিপোর্টেও প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে যে কোথাও আমাদের সেই মনিটরিং সেল কোনো না কোনো ভাবে প্রভাবিত, অর্থাৎ সেটি মানে কোনো সম্পর্কের কারণে সেটি হতে পারে, যোগাযোগের প্রেক্ষাপটে হতে পারে। আর আমাদের এই সমস্ত ব্যাংক অনুমোদন দেওয়া কিংবা ফাইন্যান্স ইনস্টিটিউট গুলোকে অনুমোদন দেওয়ার এর পিছনে তো আসলে রাজনীতি বা সম্পর্কের ব্যাপারগুলো কাজ করে। তো আমাদের যে বক্তব্য যে আমাদের ব্যাংকিং স্বাস্থ্যকে কিংবা আমাদের এই একজন গ্রাহকের যে অর্থ, সেই অর্থ নিয়ে যাতে কোনোভাবে মানে ব্যাংকগুলো বা ফাইন্যান্স ইনস্টিটিউট গুলো যাতে কোনো ধরনের অনৈতিক অথবা অবৈধ কোনো উপায়গুলো অথবা গ্রাহককে হয়রানি করতে না পারে, সেক্ষেত্রে সবসময় একটি মনিটরিং ব্যবস্থার প্রচলন রাখা এবং সেটি দল মত নির্বিশেষে কিংবা সকল অবস্থা বা সময় বিচার করে সকলের জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। তাহলেই আমাদের ব্যাংকিং স্বাস্থ্য বা ফাইন্যান্স ইনস্টিটিউট গুলোর স্বাস্থ্য ভালো থাকবে, যারা গ্রাহক তারা একটি স্বস্তি এবং তারা একটা আরামের মধ্যে থাকবে। জি, তৌহিদুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সংবাদপত্র পর্যালোচনায় যুক্ত হয়েছিলেন আমাদের সাথে তৌহিদুল হক, গবেষক ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, আমরা এই পর্যায়ে চলে যাব রাশিফলে, জেনে নিব আমাদের আজকের রাশিফল জানাবেন ডক্টর কেসিপাল। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24-এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে, যার ফলে মনোবল, জনবল, অর্থবলের সাথে সাথে সুনাম, যশ, প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। তবে রাগ, জেদ, অহংকার, আবেগ বর্জন করতে হবে, সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। এবার বৃষ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। তাছাড়া দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। এবার মিথুন রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হয়ে উঠতে পারে। সেই সঙ্গে যাদের জীবন সাথী বা জীবন সঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন, তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণের দিকে ধাবিত হবে, এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রার সীমা ছাড়িয়ে যাবে। এবার কর্কট রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে শ্রমিক, কর্মচারী, ড্রাইভার, গৃহশিক্ষক, গৃহকর্মীদের মনে মালিক প্রীতি দেখা দেবে। তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। তবে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। এবার সিংহ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা হয়ে উঠবে, এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহজে জয়লাভ করবেন। কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে সকল মনোবাঞ্ছা পূর্ণ করে দেবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। এবার কন্যা রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে। সেই সঙ্গে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে, এমনকি নতুন প্রেম, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে। এবার তুলা রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে হবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তাছাড়া প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্বর শুভ ফল প্রদান করবে। এবার বৃশ্চিক রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে, এমনকি ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে, যার ফলে বদলে দেবে লাইফস্টাইল। সেই সঙ্গে অবশ্য গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে। এবার ধনু রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন, এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব
বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নিতে পারে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজতে পারে। এবার মকর রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। অপরদিকে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে, তাই তো দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে। এতদূর সত্ত্বেও মন সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। এবার কুম্ভ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে পাওনা টাকা আদায়, আটকে থাকা বিল পাস, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হয়ে উঠতে পারে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশি জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে। সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটায় ব্যবসার বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা হয়ে উঠবে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। কেসিপাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে রাশিফল জানানোর জন্য। দর্শক, আমরা আজকে রাশিফল জানছিলাম ডক্টর কেসিপালের কাছ থেকে। আজ সকালে বাংলাদেশের আজকের আয়োজনের আপনাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে জানিয়ে দিতে চাই, আগামীকাল দেখা হবে ঠিক একই সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন।